আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আর্জেন্টিনা স্পেনের দ্বৈরথ, মেসি ইয়ামালদের ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা। পেপের বিদায়, রোনালদোর আবেগঘন বার্তা। আলভারেজকে ধরে রাখা সিটির সাধ্যের বাইরে বললেন গার্দিওলা। ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচকে এই লি কার্সলে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 1985 সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ফিনালিসিমা। এরপর 1993 সালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচ। লম্বা বিরতির পর 2022 সালে ফিরিয়ে আনা হয় ফিনালিসিমা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত শিরোপা নির্ধারণী ম্যাচটি পরের বার হওয়ার কথা 2025 সালে, অর্থাৎ আগামী বছর। কিন্তু সেই ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুলের দাবি, এখন পর্যন্ত ফিনালিসিমা কবে আয়োজিত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ ক্রীড়া সূচিতে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাই পর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালিসিমার আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে। 2022 সালে উয়েফা এবং কনমেবলের পারস্পরিক সম্পর্ক ও সম্মতির ভিত্তিতে নতুন করে চালু করা হয় ফিনালিসিমার রোমাঞ্চকর এই ম্যাচটি। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার খেলা হওয়ায় এই ম্যাচ নিয়ে আকর্ষণও ছিল বেশ। 2 বছর আগের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইটালি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওয়েম্বলি সেই ম্যাচে 3-0 গোলে ইটালিকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে 1993 সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার ডেনমার্ককে টাই ব্রেকারে হারায় লাতিন দেশটি। এর আগে 1985 সালের প্রথম আসরে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এবারের ইউরো ও কোপা শেষ হওয়ার পরেই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে, যেখানে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও স্পেনের। এই ম্যাচটি প্রতিযোগিতার হ্যাট্রিক শিরোপা জেতার সুযোগ আছে লিওনেল মেসির দলের। কিন্তু আগামী বছরের ঠাসা সূচিতে ম্যাচটি বাতিল হবার শঙ্কাও থাকছে। সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত থাকবে 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে, এবং স্পেনের সামনে আছে উয়েফা নেশনস লিগ এবং বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ফলে 2026 সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগ খুব কম। অনিশ্চয়তা থাকার পরও অবশ্য আশা হারাতে চান না ফুটবল প্রেমীরা। এই ক্ষেত্রে আশাবাদী করে তুলতে পারে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তের একটি খবর। তারা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চায় ম্যাচটি বুয়েনোস আইরেসে রিভার প্লেটের মাঠ এল মন্তুমেনালে আয়োজন করা হোক। রিভার প্লেটের নাকি তেমনটাই চাওয়া। এখন শেষ পর্যন্ত সংখ্যা তাড়িয়ে এই ম্যাচ মাঠে গড়ায় কিনা সেটাই দেখার অপেক্ষা। ক্রিস্টিয়ানো রোনালদো ও পেপের বন্ধুত্বের ইতিহাস সুদীর্ঘ। পর্তুগালের জার্সিতে সতীর্থ হিসেবে খেলেছেন অনেক বছর। দুইজনের জুটি সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদেও। তবে পেপেকে নিজের বন্ধু হিসেবে নয়, ভাই হিসেবে দেখেন রোনালদো। পর্তুগাল ডিফেন্ডারের বিদায় ঘোষণার পর তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন আল নাসের তারকা রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সের পোস্টে তিনি বলেছেন, বন্ধু তুমি যে আমার কতটা আপন তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা একসঙ্গে সবকিছু জিতেছি, তবে সবচেয়ে বড় অর্জন বন্ধুত্ব এবং শ্রদ্ধা। তুমি অদ্বিতীয় আমার ভাই। CR7 রোনালদোর চেয়ে বয়সে 2 বছরের বড়, তবে মাঠ বা মাঠের বাইরে বন্ধুত্বের বন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পর্তুগালের হয়ে লড়েছেন। একে অপরে সুখ দুঃখ ভাগাভাগি করেছেন। পর্তুগালকে 2016 ইউরোতে চ্যাম্পিয়ন করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সবশেষ ইউরোতে ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর অঝরে কেঁদেছেন তারা। পর্তুগালের হয়ে রোনালদো জুয়াও মাতিনহোর পর তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন পেপে। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ডিফেন্ডার হয়েও 8 গোল করেছেন, পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছেন 41 বছর বয়সী ডিফেন্ডার। বিদায় বেলায় ইউরোর সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি। 41 বছর 130 দিন বয়সে হাঙ্গেরির গোলরক্ষক গ্যাবর কিয়ারলির গড়া 40 বছর 86 দিন বয়সের রেকর্ড ভেঙে দিয়েছেন। প্যারিস অলিম্পিক চলাকালীন সময় থেকে বাতাসে ভাসছিল হুলিয়ান আলভারেজের ম্যানচেস্টার সিটি ছাড়ার খবর। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পাড়ি জমাবেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে। সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, তারা চাইলেও আর্জেন্টিনার স্ট্রাইকারকে ধরে রাখাটা তাদের পক্ষে সম্ভব ছিল না। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে অ্যাথলেটিকোকে নাম লেখাবেন একবারের বিশ্বকাপ জয়ী আলভারেজ। তাকে দলে টানতে সব মিলিয়ে লা লিগার ক্লাবটিকে প্রায় 82 মিলিয়ন ইউরো গুনতে হবে।
গত 2 মৌসুম ধরেই সিটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন আলভারেজকে সিটির এভাবে ছেড়ে দেওয়াটা কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে গার্দিওলা জানিয়েছেন, অনিচ্ছার বিরুদ্ধে কোনো খেলোয়াড়কেই ধরে রাখার পক্ষে নন তিনি। কি করতে হবে আমি খেলোয়াড়দের সেটা বলতে পছন্দ করি না। চুক্তি আছে ভালো কথা, কিন্তু সেগুলো মাঝপথে ভেঙে যেতেও পারে। আপনি যদি খুশি না হন তাহলে আপনি কেন সেখানে থাকবেন? গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 54টি ম্যাচ খেলেন আলভারেজ। তবে অলিম্পিকের সময় বলেছিলেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চান, যা তিনি পাননি। ধারণা করা হচ্ছে দলে আর্লিং হাল্যান্ড থাকায় একাদশে নিয়মিত হওয়ার সম্ভাবনা দেখেননি বলেই ঠিকানা পরিবর্তন করছেন 24 বছরের আলভারেজ। গার্দিওলা এই বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছেন। আমি যেমনটা খেলোয়াড়দের অনেকবার বলেছি, কেউ যদি চলে যেতে চায় এবং একটি নতুন চ্যালেঞ্জ চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে না। অ্যাথলেটিকো স্পেন ও ইউরোপের একটি শীর্ষ ক্লাব, আর তাই আমি যখন তার ইচ্ছার ব্যাপারে জানলাম আমি বলেছিলাম ঠিক আছে। কল্পনা করুন তো ইচ্ছার বিরুদ্ধে তাকে রেখে দেওয়া হলে কি হতো। 2022 সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকেই সিটির জার্সিতে 103 ম্যাচ খেলেছেন আলভারেজ। গোল করেছেন 36টি, জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ আরো কিছু শিরোপা। গ্যারেথ সাউথগেটের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ করল ইংল্যান্ড। কাউকে স্থায়ী দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত এই পদ সামলাবেন অনূর্ধ্ব 21 দলের কোচ লি কার্সলে। আইরিশ কার্সলে ডার্বি কাউন্টি এবং এভারটনের হয়ে খেলুড়ে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। বুট জোড়া তুলে রেখে 2012 সালে কভেন্ট্রি সিটির কেয়ারটেকারের দায়িত্ব পান। 2015 সালে হয়েছিলেন ব্রেন্টফোর্ডে কোচ। ইংল্যান্ডের সঙ্গে জড়িত হন 2020 সালে। ইংল্যান্ড অনূর্ধ্ব 20 দলের পর অনূর্ধ্ব 21 দলের দায়িত্ব সামলান তিনি। যুব পর্যায়ে দায়িত্ব পালন করে ইংল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে ভালোই বোঝাপড়া থাকার কথা কার্সলের। তার বক্তব্যে সেটা উঠে আসলো। তিনি বলেন, খেলোয়াড়রা আমার কাছে যেহেতু পরিচিত, আন্তর্জাতিক ফুটবলের সার্কেলও বুঝি। এফএ নতুন কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত দলটাকে গাইড করার সেন্সটুকু আছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য উয়েফা নেশনস লিগের ম্যাচগুলো সামনে রেখে কার্সলেকে নিয়োগ দেওয়া হয়েছে। নেশনস লিগের দ্বিতীয় ডিভিশনে ইংল্যান্ড আছে 2 নম্বর গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও গ্রিস। 7 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। সাউথগেট পদত্যাগ করেন 2টি ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে। 2020 সালের পর এবারের ইউরোতেও শিরোপা হাতছাড়া হয় তার শিষ্যদের। গত মাঝামাঝি সময় পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, একজন গর্বিত ইংরেজ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলতে পারা এবং ইংল্যান্ড দলকে ম্যানেজ করতে পারাটা আমার জীবনের সম্মানজনক ব্যাপার। এটা আমার সবকিছু এবং আমি আমার পুরোটাই দিয়েছি। কিন্তু এখন সময় পরিবর্তনের এবং নতুন অধ্যায় শুরু করার। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আর্জেন্টিনায় স্পেনের দ্বৈরথ, মেসি ইয়ামালদের ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা। পেপের বিদায়, রোনালদোর আবেগঘন বার্তা। আলভারেজকে ধরে রাখা সিটির সাধ্যের বাইরে বললেন গার্দিওলা। ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচকে এই লি কার্সলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।